সেটা হচ্ছে এক্সক্রিশন। এই চ্যাপ্টারটা আজকে আমরা যখন শুরু করব, এই চ্যাপ্টারটা আমরা 2 দিনেই কমপ্লিট করব, মানে এই উইকের মধ্যেও এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। এই করোনা ভাইরাসের জন্য হয়তো আমরা স্কুলে যেতে পারছি না, বা আমাদের হয়তো অনেকই প্রবলেম হচ্ছে, কিন্তু একদিক থেকে দেখো আমাদের সিলেবাসটাও কিন্তু অনেকটা পজিটিভ, ভালো জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, তোমরা যারা সুন্দর হোমওয়ার্ক করছো, হ্যাঁ তোমরা সুন্দরভাবে ক্লাসটা বুঝতে পারছো আই থিঙ্ক, এবং এটা ইন্টারেস্টিংও লাগছে। তো বায়োলজিটা আমার আসল উদ্দেশ্যই কিন্তু এটা, তোমাকে আমি বারবার একটা কথা বলার চেষ্টা করি যে ইন্টারেস্টটা যেন সাবজেক্টটার প্রতি গ্রো করে, এটা যেন আমরা রিয়েল লাইফে কিছু এটা থেকে অ্যাপ্লাই করতে পারি। আজকে সেই এক্সক্রিটারি সিস্টেমটাকে নিয়ে এমন কিছু তোমাকে ডিসকাস করব যেটা তোমার রিয়েল লাইফে তোমার নিজের সম্বন্ধে তুমি কিছু জানতে পারবে। তোমার বডিতে এই যে এক্সক্রিটারি সিস্টেম আছে তার ফাংশনটাই কেমন ভাবে হয়, না হাউ দে কন্ট্রোল দ্য অল ফাংশন, what is the main organ, you already know about that. You know that is the kidney is the most important and the main excretory organ, kidney, right? ওই কিডনি স্ট্রাকচার গুলো আজকে আমরা দেখব। এছাড়া কিডনির মধ্যে একটা স্পেশালাইজ সেল আছে, নাম জানো সেই সেলটার নাম? দ্যাট ইজ দ্য নেফ্রন। ঠিক বললাম? একদমই। তাহলে দেখো এই নিয়ে আমাদের আজকের ক্লাস, সেটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম। তাহলে চলো ওয়ান বাই ওয়ান আমরা এটাকে ডিসকাস করতে থাকি। এরপর তোমাকে আজকে আমরা আবার কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, সেই হোমওয়ার্ক গুলোকে তুমি কমপ্লিট করবে, আর এই উইকের মধ্যে আমরা এই কমপ্লিট করবো এই চ্যাপ্টারটাকে। আর মেডিকেলের ক্লাসের জন্য ভালোভাবে পড়াশোনা করছো তো সেটা একটা খুব বড় লড়াই হবে, আর এই মার্কসটা তুমি যেটা নেক্সট সানডে থেকে পেতে থাকবে, এটা কিন্তু তোমার মেডিকেলের মক টেস্টের নাম্বারটা হোল ইয়ার ধরে তোমাকে অ্যানালাইসিস করা হবে। প্রত্যেক দিনের নাম্বারটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এখানে। চলো তাহলে আজকে আমরা শুরু করে দিই আমাদের যে একটা স্পেশাল চ্যাপ্টার, হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। ফার্স্ট বলুন তো হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম বলবার আগে ফার্স্ট হোয়াট ইজ দ্য মিন বাই দ্য এক্সক্রিশন? এক্সক্রিশনের মানেটা কি? আমরা ছোটবেলা থেকে তো এক্সক্রিশন পড়েছি, ক্লাস 5, 6, 7, 8 থেকে যদি বলি, সেখান থেকে আমাদের শুরু হয়ে গেছিল এক্সক্রিশন চ্যাপ্টারটা। সো হাউ ইউ ডিফাইন দ্য এক্সক্রিশন, এক্সক্রিশন ব্যাপারটা কি সেটাকে নিয়ে যদি একটু ডিসকাশনের মধ্যে আসি, কি বলবো আমরা? কারো কিছু আইডিয়া আছে? এক্সক্রিশন বলতে আমরা কি বুঝতে পারছি? দেখো এক্সক্রিশন মিন্স তোমরা সবাই জানো, আমি এটা কনফিডেন্ট, এক্সক্রিশন ইজ দ্য প্রসেস, ভেরি ইম্পর্টেন্ট প্রসেস। এখানে রিমুভ হয় মেনলি wasteful excretory product from the human body. So excretion is the process by which harmful waste material, that is the metabolic waste, are removed from the body. It is called the excretion. তাহলে আমাদের বডির মধ্যে ডিফারেন্ট কেমিক্যাল রিঅ্যাকশন ঘটে, কেমিক্যাল রিঅ্যাকশনস, দ্যাট মিন্স ইট ইজ কল্ড দ্য মেটাবলিজম। কোথায় হয় বলো তো এই মেটাবলিজম প্রসেস গুলো? ইনসাইড দ্য সেল। সো সেলের মধ্যে অলওয়েজ ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল রিঅ্যাকশনস হচ্ছে, এই কেমিক্যাল রিঅ্যাকশনস এর থ্রু দিয়ে ডিফারেন্ট হার্মফুল সাবস্টেন্স তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য এক্সক্রিটরি সাবস্টেন্স। সো এক্সক্রিটরি সাবস্টেন্স গুলো কেমন ভাবে প্রডিউস হলো? থ্রু মেটাবলিজম এর থ্রু দিয়ে। ইট ইজ হার্মফুল টু আওয়ার বডি, ইট ইজ হার্মফুল টু আওয়ার সেল, so it is required to eliminate from our body, so we have the excretory system. এই হার্মফুল সাবস্টেন্স গুলোকে রিমুভ করতে হবে, না রিমুভ করলে কি হবে? আমাদের সেলের পক্ষেও সেটা হার্মফুল, আমাদের বডির ক্ষেত্রেও সেটা হার্মফুল। সো আমরা কি করব? এই সিস্টেমের থ্রু দিয়ে এই হার্মফুল সাবস্টেন্স গুলোকে কেমন ভাবে এক্সিট করিয়ে দেবো বডি থেকে, দ্যাট ইজ ডিসকাস করবো এই চ্যাপ্টারের মধ্যে দিয়ে। But excretory product, so excretory product means that is ultimately produced in the metabolism and through the, that is the excretory product. If we are categorize the excretory product into the two categories, that time one is nitrogenous excretory product, in another is the non-nitrogenous excretory product. Nitrogenous excretory product means they have the nitrogen in their structure. On the other hand, non-nitrogenous, that means they have no nitrogen in their structure. So if I try to give some example of the nitrogenous waste material or the excretory material, that time it is urea, uric acid, ammonia. Their formula is NH3. That means nitrogen is there.
So that is most common 3 nitrogenous waste material or excretory material produced in our body also, but mainly the urea are produced in the human beings. On the other hand, non-nitrogenous excretory material এর কিছু এক্সাম্পল কি কি হতে পারে? non-nitrogenous excretory material দেখো হতে পারে CO2 কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন আছে ওর মধ্যে নেই, তাই সেটাকে আমরা কি বললাম? non-nitrogenous excretory product. এটা ছাড়া আর অন্য কিছু আছে? হ্যাঁ, তোমার যদি বলা হয় NaCl, এর মধ্যে this is also the example of the non-nitrogenous excretory product. এটা ছাড়া excess water কিন্তু very important in our body, in our cell, but excess amount of water it is also be harmful in our body, so it is required to eliminate also from our body. So excess amount of water also behave as a non-nitrogenous excretory material. তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম তোমাকে? যে definition of excretory material, but that means what are the excretion, and after that the two types of excretory material, nitrogenous and non-nitrogenous excretory material. এবার আমাদের এই ইউনিভার্সে যে অনেক ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমালস প্রেজেন্ট আছে, লাইক তুমি অ্যানিমালস ভাবো, মেরিন ফিশ এর কথা ভাবো, অথবা তোমার বার্ডস এর কথাই ভাবো, এদের সবার মধ্যে কি সেম ধরনের এক্সক্রিটরি প্রসেস হয়? আর এক্সক্রিটরি প্রোডাক্ট কি হয় বা সেম? No, that is not the same type of excretory product that produced in all the animals. So now we are categorized, we are classifying the animals according to what type of excretory material they are exit. তারা কি টাইপের এক্সক্রিটরি ম্যাটেরিয়াল এক্সিট করায় তাদের বডি থেকে, তার উপর বেস করে now we classify the animals into the 3 categories. One is the amniotelic organism, another one is the ureotelic organism, and third one is the uricotelic organism. এটা তোমাদের বোর্ডের লেভেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমি আজকে তোমাদের দেবো হোমওয়ার্কের জন্য। প্রথমে তোমাদের নাম থেকে ব্যাপারটা তুমি কিছুটা হলো আইডিয়া করতে পারছো। হোয়াট ইজ দ্য মিন বাই দ্য amniotic organism? That means their main excretory material are ammonia, so it is called amniotelic organism, and the process are called the amniotelism. তাহলে একটা एग्जांपल বলো দেখি অ্যানিমালস এর কারা amniotic organism, লাইক কিছু ফিশ যারা মেরাইন ফিশ বা যারা অ্যাকোয়াটিক সাম ফিশ, they are the example of the amniotic organism. এবার চলে আসো আমরা সেকেন্ড ক্যাটাগরি, that is the ureotelic organism. Ureotelic means কি? নাম থেকে তুমি বুঝতে পারছো, that means they have the urea is the main excretory product, so it is called the ureotelic organism. Clear হলো ব্যাপারটা? Example, human beings. Third one, it is the uricotelic organism. That means their main excretory product is the uric acid, so they are called the uricotelic organism. Example, like the birds is the most common example যারা uricotelic organism এর মধ্যে আসে। আমি তোমাকে এই উইকে আবার একটা নোটস পিডিএফ ফর্মে তোমাদেরকে পাঠাবো। এখনো পর্যন্ত তোমাদের তো বুকলেটটা দিতে পারিনি, আমার কাছে রেডি হয়ে পড়ে আছে, প্রায় রেডি হয়ে পড়ে আছে, পুরোটা বলবো না কারণ আমার কাছে প্রায় হয়ে গেছে ওটা, তোমাদের ক্লাসরুম খুললেই তোমাদেরকে প্রিন্টেড আকারে দিয়ে দেবো। বাট এখন তোমাদের পড়বার জন্য যে পিডিএফ ফরম্যাটে আমরা যেরকম আগের দুটো চ্যাপ্টারের জন্য দিয়েছিলাম, এই উইকেও আমি তোমাকে ঠিক সেইভাবেই আবার এই এক্সক্রিটরি ম্যাটেরিয়ালের জন্য একটা নোটস পাঠিয়ে দিচ্ছি। তোমরা এনসিইআরটি বই পড়বে খুব ভালো করে, আর এই নোটসটা ভালো করে পড়বে। ইনিশিয়াল লেভেলে এই দুটো বই পড়ো, শুধু এই দুটো বই। তারপর আমি তোমাকে আস্তে আস্তে অনেক কিছু বলবো যেগুলো তোমার দরকার লাগবে সেইগুলো। ইনিশিয়াল লেভেলে এক গাদা বই কিনে অহেতুক টাকা খরচ করার কোনো দরকার নেই, বুঝেছো?
তাহলে তুমি বাবা একটা কাজ করো, তোমরা সবাই কি কাজ করবে, হোয়াটসঅ্যাপে, আমি আসলে সবাই তো হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করছে, অনেক তোমার আবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা, তাই জন্য আমি কার কার নাম্বারগুলো সবসময় মনে থাকে না, সেই জন্য তোমরা সবাই আরেকবার করে একটুখানি এই রিকোয়ারমেন্টটা একটু বলে দিও আমাকে যে তোমার দরকার এই চ্যাপ্টারের জন্য স্টাডি মেটেরিয়াল। আমি তাহলে সেই স্টুডেন্টগুলোকে আবার আমি এটাকে ফরওয়ার্ড করে দিতে থাকবো আমার স্টাডি মেটেরিয়াল। তাহলে চলো, তাহলে আমরা খুব ভালো কয়েকটা জিনিস পড়ে ফেললাম। কি কি পড়লাম এতক্ষণ পর্যন্ত, যে হোয়াট আর দ্য এক্সক্রিশন, সেকেন্ড টপিক কি ডিসকাস করলাম, what is the different type of excretory product is there, nitrogenous and non nitrogenous, and third topic আমরা already discuss করলাম classification of the organism according to their main excretory product, that is the amniotic, ureotelic and the uricotelic organism. ইন্টারেস্টিং না ব্যাপারটা? চলো আমরা আরো ইন্টারেস্টিং ব্যাপারটাকে ধরতে চেষ্টা করি, যেটা আমাদের হিউম্যান বিংস এর ক্ষেত্রে দেখি। হিউম্যান বিংস এর ক্ষেত্রে হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম প্রেজেন্ট আছে কোথায়, দেখো এটা মেইনলি আমার অ্যাবডোমেন রিজিয়নে যে প্রেজেন্ট আছে আমাদের হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। এদের মধ্যে মোস্ট কমনলি কি কি পার্টস গুলো আছে, মেইন পার্ট হচ্ছে বিং শেপ স্ট্রাকচার কিডনি, ইট ইজ দ্য মেইন অর্গান অফ দ্য হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। এটা ছাড়া আছে ইউরেটার, this is the urinary bladder, another is the urethra. So this is the all different parts of our human excretory system. এগুলোকে সম্বন্ধে আমরা একটু ডিটেইলসে ডিসকাশনের মধ্যে আসবো, বাট এটা হচ্ছে তোমাকে আগে আমি ওভারঅল ডিফারেন্ট অর্গান কি কি প্রেজেন্ট আছে ইন দ্য হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমে সেটা তোমাকে বলতে পারলাম। ক্লিয়ার হলো তো ব্যাপারটা? চলো এবার আমরা দেখি, তোমাকে আস্তে আস্তে করে আমি একটু ডিপে নিয়ে যাবো আজকে। ওভারঅল ব্যাপার থেকে দেখো একটু 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 করে আমরা অনেকটা ডিপে ঢুকে যাবো। এবার প্রথমেই বলি কিডনি যেহেতু মেন এক্সক্রিটরি অর্গান, এর যদি মরফোলজিক্যাল স্ট্রাকচার দেখো এটা একটা বিং শেপ স্ট্রাকচার, যদি অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটাকে দেখো এর মধ্যে স্পেশালাইজড ওয়ান সেল ইজ देयर, দ্যাট ইজ দ্য নেফ্রন। সো নেফ্রন ইজ কল্ড দ্য স্ট্রাকচারাল এন্ড দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি। তাহলে কিডনির যে ফাংশন হবে তার স্ট্রাকচার হবে, কে কন্ট্রোল করবে? কন্ট্রোল করবে এই নেফ্রন। নেফ্রনের মধ্যে এই যে স্ট্রাকচারে গ্লোমেরুলাস বলছি, এর মধ্যে দেখো ব্লাড ভেসেল কানেক্টেড হয়ে আছে, এই যে একটা ব্লাড সেটা এর মধ্যে এন্টার করছে নেফ্রনের মধ্যে, যার মধ্যে নাইট্রোজেনিয়াস এক্সক্রিটরি ম্যাটেরিয়াল আছে, এটা বলছি আমরা অ্যাফারেন্ট আর্টেরিয়লস। তারপর এটা যখন গ্লোমেরুলাস, এই স্ট্রাকচারটাকে কি বলে? গ্লোমেরুলাস টাফট অফ ব্লাড ক্যাপিলারিজ, একটা তো এন্টার করলো, তাকে আমরা কি বললাম? অ্যাফারেন্ট আর্টেরিয়ল। আর একটা কি করছে? এক্সিট করছে, দ্যাট ইজ কল্ড এফারেন্ট আর্টেরিয়লস। এদের মধ্যে একটা স্ট্রাকচারাল ডিফারেন্স বুঝতে পারছো? এটা কিন্তু একটু থিক ইন নেচার, এটা একটু থিন ইন নেচার, দুটোর মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ার আসছে তো? এখন তোমরা কিন্তু ক্লাসে যে আমি জিনিসটা পড়াচ্ছি আফটার ক্লাস হয়ে যাওয়ার পর শুধু হোমওয়ার্ক করবে তা নয়, ক্লাসে এই জিনিসটা আমি যখন ক্লাসরুমে তোমায় পড়াবো আমি তোমাকে ক্লাসেই নোট ডাউন করাবো কি খাতা, কিন্তু এই সময় সেই সুযোগটা আমি পাচ্ছি না অতটা। তোমরা কিন্তু এই ক্লাসটা হয়ে যাবার পর এই ক্লাসটাকে একটু নোট ডাউন করবে কিন্তু খাতায়। ক্লিয়ার তো? এই নোট ডাউনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই গ্লোমেরুলাসের মধ্যে আমরা কি দেখলাম? অ্যাফারেন্ট আর্টেরিয়ল। অ্যাফারেন্ট আর্টেরিয়লটা যখন এই গ্লোমেরুলাসের মধ্যে এন্টার করেছে গিয়ে ওরা দেখুন একটু থিন হয়ে গেছে, মানে পাতলা হয়ে গেছে। দেখো এতে লাভটা কি আছে? এতে যখন একটা পাইপের মধ্যে দিয়ে ওয়াটার যাচ্ছিল, ভাবো পাইপটা যদি হঠাৎ করে ছোট হয়ে যায় এর মধ্যে ওয়ালের মধ্যে কি হবে? প্রেসার এক্সার্ট বেশি হবে। দ্যাট টাইম এর মধ্যে কিছু নাইট্রোজেনিয়াস ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো এক্সিট হয়ে চলে আসবে বাউমেন ক্যাপসুলের মধ্যে, বাট ইট ইজ ভেরি সিলেক্টিভ ইন নেচার। নট দ্য অল মলিকুলস ক্যান পাস from blood to the Bowman capsule, তাহলে ব্যাপারটা তো মুশকিল হয়ে যেত। এখানে অনলি নাইট্রোজেনিয়াস ম্যাটেরিয়ালস গুলো এইগুলোই অনলি ট্রান্সফার হয়, বুঝতেই পারছো? তারপর আমরা বলবো পিসিটি বলে একটা পার্ট আছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস। দেখো এর মধ্যে কিছু মোস্ট ইম্পর্টেন্ট সাবস্টেন্স গুলো যেগুলো বডির পক্ষে ততটা হার্মফুল নয় সেগুলো আবার রিঅ্যাবজর্পশন হয়ে যায়। কোথায়? পিসিটি বলে পার্টের মধ্যে। এটা কার পার্টের কথা বলছি আমরা? এটা আমরা বলছি তোমাকে কার? নেফ্রনের পার্ট। তারপর একটা হেনলি লুপ বলে একটা পার্ট আছে, আমি তোমায় ডিসকাস করব। তারপর ডিসিটি বলে একটা পার্ট, তারপরে কালেক্টিং ডাক্টস বলে পার্ট।
এই দেখো কালেক্টিং ডাক্টস গুলো একসঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে কিডনির এই পার্টটা এসে অ্যাটাচমেন্ট হয়, তারপর এখান থেকে ইউরিনটা ফর্মেশন হয়ে ইউরিনটা তাহলে ফর্মেশন হচ্ছে কোথায়, হচ্ছে তোমার নেফ্রনের মধ্যে। তারপর এটা আস্তে 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 দেখো কিডনি এখানটাকে বলে মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, এর থ্রু দিয়ে ইউরেটারের থ্রু দিয়ে ইউরিনারি ব্লাডের মধ্যে এসে এসে ওরা স্টোর করছে। ইউরিনের মধ্যে ওয়াটার আছে, ইউরিয়া আছে এন্ড আদার সাবস্টেন্স অলসো বি প্রেজেন্ট আছে। দেখো ইউরিনারি ব্লাডারের মধ্যে গিয়ে ওটা স্টোর হচ্ছে। যখন একটা এটা ফিল্ড আপ হয়ে যাচ্ছে অ্যাপ্রক্স 600 ml অবধি, দ্যাট টাইম আমাদের নার্ভাস সিস্টেম একটা ইম্পালস সেন্ড হয়ে যাচ্ছে যে এটাকে তোমাকে ওপেন করতে হবে, আদারওয়াইজ ইউরিনারি ব্লাডার হার্ম হতো। এবার আমরা আস্তে আস্তে আরেকটু ডিটেইলসে যাচ্ছি। চলো আমাদের তাহলে হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমে আমরা লোকেশনটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেলাম। এই হচ্ছে সেই আলটিমেটলি কিডনি, অলরেডি আমরা যেটা কি বললাম তোমাকে, এই হলো তোমার ইউরেটার, ইউরিনারি ব্লাডার and another was the urethra. That is the different parts of our human excretory system. চলো এবার আমি তোমাকে একটা একটা করে আরো ডিটেইলসে ঢুকবো। আমি আগেই বলেছি একটু একটু করে আমরা ডিপে ঢুকে যাবো চ্যাপ্টারটার মধ্যে। তাহলে এই যে কিডনিকে একটু কিন্তু পস্টেরিয়র সাইডে প্রেজেন্ট আছে না আমার অ্যাবডোমেনের মধ্যে। ডায়াফ্রামের নিচে, ডায়াফ্রাম তাকে প্রোটেক্ট করছে, সাপোর্ট দিচ্ছে। ভার্টিব্রাল কলমও তাকে ব্যাক সাইড থেকে প্রোটেকশন দিচ্ছে। যেহেতু কিডনি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গান, সো দে রিকোয়ার মোর প্রোটেকশন। তাকে আমরা সেই জন্য সব দিক থেকে প্রোটেকশন দিয়ে রেখেছি। এই যে তোমার রিব কেজের লাস্ট পার্টটা কিছুটা হলো কিডনিকে একটু সাপোর্ট দিচ্ছে। কিডনির যদি মরফোলজিক্যাল স্ট্রাকচার বলি, দেখো এটা টু কিডনিজ দেয়ার, রাইট কিডনি এন্ড দ্য লেফট কিডনিজ ইজ দেয়ার। একটু লেফট কিডনিটা দেখো একটু হায়ার পজিশনে আছে, একটু হায়ার, আর লোয়ারটা একটু দেখো একটু যার রাইট কিডনিটা একটু লোয়ার সাইডে দেখো নেবে আছে। কেন বলতো, এখানে লিভার এই পজিশনটা অকুপাই করে আছে, সেজন্য একটু টিল্ট হয়ে নিচে আছে। দেখো যদি মরফোলজিক্যাল স্ট্রাকচার বলো, এটা একটা মরফোলজিক্যাল মানে এক্সটার্নাল স্ট্রাকচার। কিডনির এক্সটার্নাল স্ট্রাকচার, এটা একটা বিম শেপ স্ট্রাকচার, ডার্ক রেড কালার। এর মধ্যে দেখো একটা নচ লাইক স্ট্রাকচার প্রেজেন্ট আছে, ইট ইজ কল্ড দ্য হাইলাম, যার থ্রু দিয়ে তোমার রেনাল আর্টারিজ, রেনাল ভেইনস, ইউরেটার এগুলো সবই রিলিজ হয়েছে। এর 5 সেন্টিমিটার জেনারেলি ওয়াইডটা হয়। আর যদি তোমার এই সাইজ থেকে দেখো, টোটাল লেন্থটাকে দেখো, আর এই থিকনেসটা হচ্ছে 3 সেন্টিমিটার তার থিকনেসটা। এই যে নস্টার কথা বলছি আমরা, এই কনকেভিটিটার কথা, ইট ইজ কল্ড দ্য হাইলাম। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে থ্রু দিয়ে তোমার এই রেনাল আর্টারি, রেনাল ভেইনস আর এই ইউরেটারটা এখান থেকে এক্সিট হাইট হয়েছে। ইউরেটারস এর কথা বলি, আমরা তো কমন জানি, বাট তার একটু আরো ডিটেইলসে গিয়ে দেখি। চলো তার অরিজিন পয়েন্টটা আগে খোঁজার চেষ্টা করি, এটা কোথায় পেয়েছে, কোথা থেকে অরিজিনেটেড হয়েছে। অরিজিনেট হয়েছে ইনসাইড দ্য কিডনি থেকে। দেখো এটাকে আমরা বলছি রেনাল পেলভিস, যেখান থেকে এই হাইলামটা এক্সিট হচ্ছে, এই হাইলামের পার্টটা রেনাল পেলভিস থেকেই তোমার এই অরিজিনেশন হয়েছে ইউরেথ্রা। এটা 28 সেন্টিমিটার পর্যন্ত লং হয় জেনারেলি বলছি আমরা। যদি এটাকে আমরা সেকশনাল ভিউতে কাটি, এর ইন্টারনাল স্ট্রাকচার একটু দেখতে পাবো। দেখবো এর মধ্যে স্পেশাল টাইপ অফ একটা এপিথেলিয়াল টিস্যু আছে। কি নাম জানো সেই এপিথেলিয়াল টিস্যুটা? এটাকে আমরা বলি ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যু। মানে এর মধ্যে একটা কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনের পাওয়ার আছে, মানে ফাইব্রাস কানেকটিভ টিস্যুর একটা স্পেশাল টাইপের মধ্যে। এরপরে এসে গেল তোমার এই মেন অর্গান, মেন মানে আমাদের এখনকার জন্য মেন, দ্যাট ইজ দ্য ইউরিনারি ব্লাডার, যেখানে কি হয় ইউরিনটা একটু 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 করে স্টোর হতে থাকে। এই স্টোরিং পয়েন্টের যে স্ট্রাকচারাল পয়েন্টে অ্যানালাইসিস করো, দেখবে এর মধ্যে 3 ইম্পর্টেন্ট পোর্স আছে। কেন 3টে পোর্সের কথা কেন বলছি? দুটো এই যে পোর্স, যেটা হচ্ছে তোমার ইউরেটারস এর থ্রু দিয়ে ইউরিনটা এসে অ্যাটাচমেন্ট হয়, আর এটাকে আমরা বলছি অরফিস, যেখানে থ্রু দিয়ে ইউরেথ্রাটা অ্যাটাচ হয়ে আছে। মানে ইউরিনারি ব্লাডের মধ্যে 3টে পোর প্রেজেন্ট দেখতে পেলাম আমরা। তাহলে এটা আলটিমেটলি তোমার একটা ট্রাইগন শেপ স্ট্রাকচার, এই যে 1, 2 and 3 এই 3টে ওপেনিংস দিয়ে আলটিমেটলি ইউরিনটা এখান থেকে স্টোর হয় এই দুটো পোরশন দিয়ে, আর এটা দিয়ে ইউরেথ্রা থ্রু সেটা এক্সিট হয়ে যায়। দেখো ইউরিনটা ক্যাপাসিটি 600 ml, এর বেশি তোমার স্টোর থাকতে পারবে না কখনোই, তোমাকে এক্সিট আউট করাতেই হবে।
otherwise urinary bladder এ প্রেসার পড়বে। and most important part urethra, it is a small opening বলতে পারো, এর সঙ্গে আলটিমেটলি একটা স্পেশাল স্ফিংক্টার মাসেল অ্যাটাচমেন্ট করা আছে। আবার কি মাসেলের কথা বললাম? স্ফিংক্টার মাসেল। এই হচ্ছে মেয়েদের ক্ষেত্রে দেখো ইউরিজেনিটাল ট্র্যাক্ট, যার থ্রু দিয়ে এই পেনিসের থ্রু দিয়ে ইউরিনও রিলিজ হয় আর সিমেনও রিলিজ হয়, মানে অ্যাজ এ রিপ্রোডাক্টিভ অ্যাক্সেসরিজ অর্গান এন্ড ইউরো দ্যাট মিন্স ইউরিনের জন্য এই স্ট্রাকচারটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করলো। এবার ওভারঅল স্ট্রাকচারটাকে আমরা ডিটেইলসে পড়ে ফেললাম। এবার চলো আল্ট্রা স্ট্রাকচার অফ দ্য কিডনি দেখি। তাহলে কিডনির মধ্যে আমরা দুটো পার্ট বলেছিলাম, দ্যাট ইজ দ্য এক্সটার্নাল আর মরফোলজিক্যাল স্ট্রাকচার, আর একটাকে আমরা বলছি ইন্টারনাল স্ট্রাকচার। এই ইন্টারনাল স্ট্রাকচারটাকে যখন তোমার বলতে হয়, এর মধ্যে দুটো পার্ট দেখো, রেনাল কর্টেক্স আর রেনাল মেডুলা। রেনাল কর্টেক্স হচ্ছে এক্সটার্নাল পার্ট, রেনাল মেডুলা হচ্ছে ইন্টারনাল পার্ট। রেনাল মেডুলার মধ্যে প্রেজেন্ট আছে রেনাল পিরামিডস বলে স্ট্রাকচার, ব্রড বেস, এখানটা রেনাল প্যাপিলে, যেটা কিন্তু স্মল একটা পার্ট হয়ে গেছে, ন্যারো পার্ট বলতে পারো। এই হচ্ছে ক্যালেক্স পার্ট, যেটা এই পিরামিডস এর সঙ্গে অ্যাটাচমেন্ট, এটাকে মাইনর ক্যালেক্স, এখানটাকে আমরা বলছি মেজর ক্যালেক্স, যার থ্রু দিয়ে ইউরেটারটা অ্যাটাচমেন্ট হয়ে আছে। আর এই যে তোমার রেনাল পিরামিডস গুলোর কথা বললাম, তার মিডিলে একটা জায়গা আছে, দেখো ওই মিডিলের পজিশনটাকে আমরা বলছি কলামস অফ ভিট্রানি অর ভেট্রানি। ক্লিয়ার? এইটা হচ্ছে কোথাকার পার্টটার কথা বললাম? এই পার্টটা হচ্ছে the position between the two renal pyramids এর কথা। ব্যাপারটা একদম ইজি হচ্ছে তো, তোমাকে এই স্ট্রাকচারটা আমি আজকে কোশ্চেনে লিখতে দেবো। আর ইন্টারনাল তুমি যদি দেখবে এর মধ্যে স্পেশালাইজড সেল দিয়ে তৈরি, দ্যাট ইজ কল্ড দ্য নেফ্রন। অলরেডি আমি তোমায় বলেছি নেফ্রন ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দ্য এক্সক্রিটারি সিস্টেম। তাহলে এই হচ্ছে স্ট্রাকচার, বাউম্যান ক্যাপসুল। কি কি স্ট্রাকচার গুলো বলছি ভালোভাবে দেখো। Duct of capillaries, that is called the glomerulus. তারপরে first part of the renal tubules, it is called the PCT, proximal convoluted tubules. ফুল ফর্ম মনে রাখতে হবে। এই হচ্ছে হেনলির লুপ। হেনলির লুপটা একটা দেখো নিচের দিকে এইভাবে নেমেছে না, তাকে আমরা বলি ডিসেন্ডিং আর্ম, আর একটা উপর দিকে উঠেছে, এটাকে আমরা কি বলবো? অ্যাসেন্ডিং আর্ম। এটাকে কি বলছি আমরা? ডিসিটি। আর এইটাকে আমরা কি বলছি? তোমার কালেক্টিং ডাক্টস। এটাকে আমরা কি বলছি? কালেক্টিং ডাক্টস, ডিসিটি, এন্ড ইট ইজ দ্য কালেক্টিং ডাক্টস। এখান থেকে কি হয়, অল পার্টস এর আমরা একটু একটু করে ফাংশন গুলোকেও জানবো। নোটস এর মধ্যে দেখবে আমি তোমাকে স্টাডি ম্যাটেরিয়ালটা পাঠাবো, সেখানে খুব সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট মেনশন করা আছে। তাহলে আমরা এর মধ্যে দিয়ে কি দেখলাম? দ্য আল্ট্রা স্ট্রাকচার অফ দ্য কিডনি। তাহলে আল্ট্রা স্ট্রাকচার অফ দ্য কিডনির মধ্যে কর্টেক্স পার্টটা দেখলাম, আর দেখলাম মেডুলা পার্ট। মেডুলাটাই মেইন ইম্পর্টেন্ট পার্ট, যার মধ্যে আছে রেনাল পিরামিডস, কলামস অফ ভিট্রানি, আর আছে স্পেশাল একটা স্ট্রাকচার, দ্যাট ইজ দ্য স্পেশাল স্ট্রাকচারাল সেল, ইট ইজ দ্য নেফ্রন। এই হচ্ছে আমাদের স্ট্রাকচারাল পার্ট, আমরা একটুখানি ডিসকাশনের মধ্যে এলাম। এবার তোমাকে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আজকে পড়াবো, দেখো, দ্যাট ইজ দ্য ইউরিন ফরমেশন মেথডস। এই ইউরিন ফরমেশন মেথডস যখন বলবো, এইটা তোমার স্কুল লেভেলে যারা শ্রী শিক্ষায়তন, গোখরেল, সেন্ট টমাস, সিদ্দিকপুর বা সেন্ট টমাস চার্চে পড়ো, তাদের এই কোশ্চেনটা মনে করো 100% কমন কোশ্চেন একটা। আজকে তোমাকে বললাম যখন তোমার অ্যানুয়াল বা হাফ ইয়ার এক্সাম হবে, তখন তুমি শুধু এটাকে মিলিয়ে নেবে কথাটা। কি হয় ইউরিন ফরমেশন প্রসেসটাকে এক্সপ্লেইন করবে কি করে, সেটা আমি আসবো। তার আগে তোমাকে পুরো ব্যাপারটা একটু সুন্দর করে মাথার মধ্যে বুঝিয়ে দিই কি হচ্ছে, একদম ইজি ভাবে। চলো, ইউরিন ফরমেশন এই প্রসেসটা 3টে স্টেপে হয়। সেটা হচ্ছে কি কি, সেটা নিয়ে আমরা বলছি ফিজিওলজি অফ দ্য ইউরিন ফরমেশন। কি কি 3টে স্টেপ? নাম্বার 1 যদি স্টেপ বলি, আল্ট্রাফিল্টারেশন, সেকেন্ড স্টেপ সিলেক্টিভ রিঅ্যাবসর্পশন, এন্ড থার্ড স্টেপ ইজ দ্য সিক্রেশন। এই 3টে স্টেপস এর থ্রু দিয়েই হয় ইউরিন ফরমেশন প্রসেস। বাট কেমন ভাবে সেটাই দেখবো। আর দেখবো কিডনি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গান হুইচ ইজ পার্টিসিপেট টু প্রডিউস দ্য ইউরিন। আমরা আগেও দেখেছি কিডনি হচ্ছে টোটালি প্রোটেক্টেড হয়ে আছে। আর এর থ্রু দিয়ে, এই টপিকটার থ্রু দিয়ে আমি তোমাকে আরেকটা জিনিসও বুঝিয়ে দেবো। কি সেটা? এই যে রেনাল টিউবুলস, নেফ্রন, তার কোন পার্টস কি ফাংশন করে, সেটাও তুমি আলটিমেটলি এই চ্যাপ্টারটার এই টপিকটার মধ্যে দিয়ে বুঝে যাবে। কিডনি একটা
মেমব্রেন দিয়ে কভার করা থাকে। দেখো হার্ট যেমন মেমব্রেন ছিল, পেরিকার্ডিয়াম, লাংস কি ছিল, প্লিউরাল মেমব্রেন দিয়েছিল, প্লিউরাল মেমব্রেন পড়েছো তোমরা অলরেডি। দুটো সিস্টেম তোমাদের খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর একটা হচ্ছে দেখো কিডনির উপরে যে মেমব্রেনটার কথা বলছি, দ্যাট ইজ দ্য রেনাল ক্যাপসুল। কি নাম? রেনাল ক্যাপসুল। ভেরি গুড। এবার দেখো এই যে রেনাল ক্যাপসুল তো বুঝলাম, আমাদের বাইরে থেকে বেশি দরকার না, আমরা ভেতরটাই গিয়ে কথা বলি চলো। তাহলে এখানে আমরা টু রিজিয়নস এর কথা অলরেডি বলেছি। একটাকে আমরা কি বলেছি, এক্সটার্নাল বা কর্টেক্স রিজিয়ন, আর ইন্টারনাল অর মেডুলার রিজিয়ন। তারপর আমরা বলেছি দেখো এই যে রেনাল পিরামিডস গুলোর কথা। এরপর দেখবো এই যে নেফ্রনস গুলো যেগুলো প্রেজেন্ট থাকে, এগুলো আবার টু টাইপের হয়, কর্টিক্যাল নেফ্রন আর একটা হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। এটাও তোমার ক্লাস 11 এর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটা দেখো এই হচ্ছে তাহলে আমাদের নেফ্রনটা। আমরা কিছুটা আইডিয়া অলরেডি পেয়েছি। নেফ্রনের এই পার্টটাকে আমি কি বলেছি, বাউম্যান ক্যাপসুল। তারপরের পার্টটাকে কি বলেছি, পিসিটি। তারপরের পার্টটাকে কি বলেছি, হেনলি লুপ বলেছি। যেটা নিচের দিকে নামছে সেটা ডিসেন্ডিং আর্ম, যেটা উপর সাইডে উঠছে তাকে আমরা কি বলছি, অ্যাসেন্ডিং আর্ম। ক্লিয়ার তো ব্যাপারটা? একটু ডিটেইলসে যাব আস্তে আস্তে। তারপর কি বলেছি, ওটাকে ডিসিটি বলেছি। তারপর এটাকে বলেছি আমরা কালেক্টিং ডাক্টস বলেছিলাম। সো যদি আমরা নেফ্রনের স্ট্রাকচারটাকে দুটো পার্টে ডিভাইড করি তাহলে কি বলবো, বাউম্যান ক্যাপসুল আর একটা হচ্ছে রেনাল টিউবুলস। রেনাল টিউবুলস এর মধ্যে ওইগুলো আসছে। এই যে স্ট্রাকচারটা দেখছো তুমি, এর মধ্যে কিছু ব্লাড ভেসেল বা ব্লাড ক্যাপিলারিজ দেখছো, যেটা এর মধ্যে কি রকম ভাবে ওকে জড়িয়ে আছে জানো, সেই সাপের মতো করে জড়িয়ে আছে না? এই যে ব্লাড ক্যাপিলারিজটার একটা স্পেশালাইজড নাম আছে। এই স্পেশাল নামটা বা তোমার সঙ্গে শেয়ার করি চলো। ব্লাড ক্যাপিলারিজ এর মধ্যে এই পার্টটা যেটা তোমার বাউম্যান ক্যাপসুল পিসিটি এর সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে আছে, তাকে বলে পেরিটিউবুলার ক্যাপিলারিজ। কি নাম বললাম? পেরিটিউবুলার ক্যাপিলারিজ। আর একটা পার্ট দেখো যেটা তুমি দেখছো, এই যে তোমার হেনলির লুপ, হেনলির লুপের সঙ্গে একটু ব্লাড ভেসেলস বা ব্লাড ক্যাপিলারিজ অ্যাটাচ হয়ে আছে। সেটাকে আমি কি বলবো? সেটাকে বলবো ভাষা রেক্টা। তাহলে ডিফারেন্সটা আমরা বুঝতে পারছো, যেটা আমি নোটসেও দেখে সুন্দর করে দিয়ে দিয়েছি। এই জন্য পেরিটিউবুলার ক্যাপিলারিজ আর একটা হচ্ছে ভাষা রেক্টা। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? ব্যাপারটা কোনটা ভাষা রেক্টা বললাম, কোনটা পেরিটিউবুলার ক্যাপিলারিজ বললাম। তাহলে এই যে নেফ্রনের মধ্যে এই হচ্ছে বাউম্যান ক্যাপসুল, পিসিটি আর প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস। এই হচ্ছে আমাদের লুপ অফ হেনলি। লুপ অফ হেনলির এই সাইডটাকে বললাম ডিসেন্ডিং আর্ম, এই পার্টটাকে বললাম অ্যাসেন্ডিং আর্ম। দেখো এটা নিচের দিকে যাচ্ছে তাই এটাকে বলছি ডিসেন্ডিং আর্ম, এটাকে বলছি আমরা অ্যাসেন্ডিং আর্ম। এই পার্টটাকে বলছি ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবুলস। আর একটাকে আমরা বলছি কালেক্টিং ডাক্টস। এই অল পার্টস গুলো যেগুলো তোমায় বললাম সবগুলোই ইম্পর্টেন্ট রোল প্লে করে ইউর ইনফরমেশন মেথডসে। তাই তোমাকে এই স্ট্রাকচারটা আবার একবার রিকল করালাম। তাহলে আমরা প্রথম থেকে ধরি। প্রথমটায় দেখো আমরা বলছিলাম ইফারেন্ট আর্টেরিওল, এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিওল। সবসময় একটা কথা মাথায় রেখো, এক্সিট মানে বেরিয়ে যাওয়া। এখানে কি এক্সিট হচ্ছে? এই ব্লাড ক্যাপিলারিজটা দেখো দুটো ই নামটা ফার্স্ট ওয়ার্ডটা মনে রাখতে পারছো, এফারেন্ট এক্সিট মানে এটা এক্সিট করে যাচ্ছে ব্লাড ভেসেলটা। আর যেটা এন্টার করছে সেটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিওলস। তাহলে অ্যাফারেন্ট আর্টেরিওলস কম্পারেটিভলি থিক আর ইফারেন্ট আর্টেরিওলস থিন। তুমি কোনটার মধ্যে নাইট্রোজেনিয়াস ওয়েস্ট ম্যাটেরিয়াল বেশি পাবে বলো তো? তোমাকে যদি অ্যানালাইসিস করতে বলা হলো ব্লাডটা, এবার ব্লাডকে অ্যানালাইসিস করে তুমি নাইট্রোজেনিয়াস ম্যাটেরিয়াল কোথায় বেশি পাবে? এই তোমার অ্যাফারেন্টের মধ্যে না ইফারেন্টের মধ্যে? অ্যাফারেন্টের মধ্যে পাবে। কেন বলো তো? ইফারেন্টের মধ্যে যখন ব্লাডটা পাস আউট করে বেরিয়ে যাচ্ছে তার এখানে তো তার আগে নাইট্রোজেনিয়াস ম্যাটেরিয়াল গুলো তোমার অলরেডি বাউম্যান ক্যাপসুলের মধ্যে ঢুকে এসেছে। বুঝতে পারছো ব্যাপারটা? দেখো এই হচ্ছে ইফারেন্ট আর্টেরিওল। তাহলে এখানটাকে আমরা কি বলেছিলাম? পেরিটিউবুলার ক্যাপিলারিজ। এবার আমরা বাউম্যান ক্যাপসুলের ভেতরে কিভাবে এই তোমার ব্লাড তোমার ক্যাপিলারিজ গুলো নিউক্লিয়াসের মধ্যে অ্যাটাচ হয়ে আছে সেটাকে দেখো। ইট ইজ দ্য গ্লোমেরুলাস বলছি। এই গ্লোমেরুলাসের মধ্যে এই পোডোসাইটস বলে ছোট ছোট রিজিয়নস প্রেজেন্ট আছে। এর থ্রু দিয়ে কি হচ্ছে, যেহেতু এটা ইন্টারনালি গিয়ে থিন হয়ে যাচ্ছে,
এখানে ব্লাড প্রেশারটা অনেক হিউজ হচ্ছে, তাই এটাকে আমরা বলছি আল্ট্রা ফিল্ট্রেশন। দেখো এই আল্ট্রা ফিল্ট্রেশন হতে ওয়াটার, সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, গ্লুকোজ, ইউরিক অ্যাসিড or some amount of urea এটা এক্সিট আউট হয়ে যাচ্ছে ব্লাড থেকে কোথায়, বাউম্যান ক্যাপসুলের মধ্যে থ্রু এই পোরোসাইটস এর থ্রু দিয়ে। নরমালি ডব্লিউবিসি বা আরবিসি কিন্তু এখান থেকে এক্সিট হতে পারছে না। দেখো তাহলে এই হচ্ছে ফিল্ট্রেট তৈরি হলো, এটাকে আমরা বলছি জিএফআর, গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট। কি রেটে এই ফিল্ট্রেশনটা তৈরি হচ্ছে। এবার পিসিটির মধ্যে চলে গেছে ওই ফিল্ট্রেটটা। এবার তাহলে আমাদের প্রথম স্টেপ আল্ট্রা ফিল্ট্রেশনটা আমরা কিছুটা হলেও বুঝলাম। এরপর দেখি আমরা কিছু সিলেক্টিভ রিঅ্যাবসর্পশনের কথা। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ম্যাটেরিয়ালস লাইক গ্লুকোজ, লাইক অ্যামাইনো অ্যাসিডস, এগুলো তো ভালো একটা সাবস্টেন্স, গুড সাবস্টেন্স। এইটা হয়তো একটু আল্ট্রা প্রেসার দেওয়ার জন্য এইগুলো তোমার বাউম্যান ক্যাপসুলে চলে এসেছিল, বাট এটাকে তুমি এক্সিট করিয়ে দেবে কেন, ফেলে দেবে কেন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সো এটাকে আমরা কি করছি, রেনাল টিউবুলস থেকে আবার ব্লাড ক্যাপিলারিজ এর মধ্যে টেনে নিয়ে নিচ্ছি, মানে আবার কি করছি, রিঅ্যাবজর্ব করে নিচ্ছি। তাহলে এখানে কি প্রসেস হচ্ছে, রিঅ্যাবজর্পশন। দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ অফ দ্য ইউরিন ফর্মেশন মেথডস। ব্যাপারটা বুঝে গেছে তো? দেখো তাহলে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, that is very good important substance in our cell or in our body, so it is reabsorbed কোথা থেকে, পিসিটি থেকে। তাহলে পিসিটির ফাংশনটা তুমি বুঝে গেলে, তুমি বাউম্যান ক্যাপসুলের ফাংশনও পেয়ে গেছো। এবার চলে এসেছি আমরা এই হেনলির লুপের কাছে। আমি অলরেডি তোমায় বলেছি হেনলির লুপের কাছে যে ব্লাড ভেসেলস গুলো দেখতে পাচ্ছ তৈরি আছে, ইট ইজ কল্ড দ্য ভাসার একটা। তোমাকে আমি নেক্সট দিন একটা টপিক পড়াবো, কাউন্টার কারেন্ট মেকানিজম। এইখানে থ্রু দিয়ে যেটা হবে, দেখো এই ডিসেন্ডিং রান দিয়ে যখন ওই ফিল্টারটা নামছে, ওর মধ্যে থেকে ওয়াটার ম্যাটেরিয়ালস কিছু রিঅ্যাবসর্পশন হয়ে আবার ব্লাডের মধ্যে পৌঁছে যাচ্ছে। কে? অনলি ওয়াটার ম্যাটেরিয়ালসটা। দেখো অনলি ওয়াটার, কোন আর্মটা, ডিসেন্ডিং আর্ম। বাট যখন অ্যাসেন্ডিং আর্মে উঠছে ফিল্ট্রেটটা, দ্যাট টাইম ওয়াটার মলিকিউলস রিঅ্যাবসর্ব হচ্ছে না, অনলি হচ্ছে কিছু সোডিয়াম, কিছু ক্লোরিন। সো এই অ্যাসেন্ডিং আর্মটা কিন্তু ইম্পারমিয়েবল টু ওয়াটার। তাহলে আমি তোমাদের যদি একটা ডিফারেন্স লিখতে দিই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিসেন্ডিং আর্ম আর অ্যাসেন্ডিং আর্ম? ডিসেন্ডিং আর্মটা ওয়াটারের পারমিয়েবিলিটি আছে, ওয়াটার অ্যাবসর্ব হয়। অ্যাসেন্ডিং আর্মটা ওয়াটার ইম্পারমিয়েবল এন্ড রিঅ্যাবসর্ব হয় সোডিয়াম এন্ড ক্লোরিনস গুলো। এবার চলে আসি আমরা ডিসিটি পার্টটায়। এখানে হয় সিলেক্টিভ সিক্রেশন, মানে কিছু হার্মফুল সাবস্টেন্স আবার ব্লাডের মধ্যে তৈরি হয়েছে, সেটাকে আমরা গ্লোমেরুলাস বাউম্যান ক্যাপসুলের থ্রু এক্সিট না করিয়ে, আল্ট্রা ফিল্ট্রেশন প্রসেস না করিয়ে ডাইরেক্টলি ব্লাড থেকে আমরা এই তোমার টিউবুলস এর মধ্যে সেন্ড করে দিচ্ছি। মানে এটা সিলেক্টিভ রিঅ্যাবসর্পশনের উল্টো। ওখানে কি হয়েছিল, রেনাল টিউবুলস থেকে ব্লাড ভেসেল এসেছিল, এখানে কি হচ্ছে, ব্লাড ভেসেল থেকে রেনাল টিউবুলসে চলে যাচ্ছে। তাহলে এই হচ্ছে সিলেক্টিভ সিক্রেশন। এন্ড লাস্ট পার্টটা যেটা কালেক্টিং ডাক্টস, এখানে কি হয় জানো, এর ফাংশনটাই বা কি, এখানে হয় রিঅ্যাবসর্পশন অফ ওয়াটার। এটা একটা হরমোনের হেল্প নিয়ে হয়, হরমোনটার নাম হচ্ছে ADH, অ্যান্টি ডায়াবেটিক হরমোন আর ভেসোপ্রেসিন, যেটা কি করে, ওয়াটার রিঅ্যাবসর্পশনে হেল্প করে। সেজন্য জিএফআর, গ্লোমেরুলাস ফিল্ট্রেট যেটা তৈরি হচ্ছে, তার মধ্যে ভাবো অনলি ভেরি মিনিমাম অ্যামাউন্টে সেটা ইউরিন ফর্মেশনের কাজে লাগছে, আদারওয়াইজ ম্যাক্সিমাম ওয়াটারটাই আবার রিঅ্যাবসর্পশন হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ইউরিন ফর্মেশন মেথডস। চলো আজকে আমরা তাহলে এতখানি পড়লাম। এবার তোমাকে হোমওয়ার্কের জন্য কয়েকটা কোশ্চেন দিয়ে দিই। প্রথম আজকের জন্য কোশ্চেনটা দেখো। প্রথম আজকের জন্য কোশ্চেন, ডিফাইন এক্সক্রিশন। যারা এই মুহূর্তে কোশ্চেনগুলো লিখতে পারবে না, তারা এই ক্লাসটা হয়ে গেল, লাইভ ক্লাস শেষ হয়ে গেলে তোমার এটাকে থেমে থেমে আবার পজ করে কোশ্চেনগুলো লিখে নিও। নেক্সট কোশ্চেন, রাইট দ্য ডিফারেন্স বিটুইন অ্যামিনিওটেলিক, ইউরিওটেলিক and uricotelic organism. Next question, write the different parts of human excretory system. Write the different parts of the human excretory system.
নেক্সট করো, write the function of the following. Write the function of the following. PCT, Henley's loop, DCT, collecting ducts and Bowman capsule. Next question lecho, explain the structure of nephron. Explain the structure of nephron with diagram. Next question, explain the ultrastructure of kidney. মানে internal structure টা বলবে with diagram. Explain the internal structure of the kidney with diagram. Next একটা question করো, write the difference between vasa recta and peritubular capillaries. এবার একটা জিনিস তোমায় বলতে ভুলে যাচ্ছিলাম, একটা হচ্ছে টু টাইপের নেফ্রন হয়, জাক্সটামেডুলারি নেফ্রন এন্ড কর্টিক্যাল নেফ্রন। কর্টিক্যাল নেফ্রন সব কোনগুলো বলো তো, যারা অনলি কর্টেক্স রিজিয়নে প্রেজেন্ট থাকবে, যাদের হেনলির লুপটা হবে শর্ট, মানে হেনলির লুপটা নেই, ভাও কেউ কেটে দিয়েছে। জাক্সটামেডুলারি নেফ্রন হলে কি হবে, তার হেনলির লুপটা হবে অনেক লং ইন সাইজ। এটাই ডিফারেন্স, মানে হেনলির লুপের ফাংশন যেটা সেটা তোমার করতে পারবে জাক্সটামেডুলারি নেফ্রন, সেই ফাংশনটা কর্টিক্যাল নেফ্রনের হবে না। তাহলে এটা আর একটা ফাংশন লেখো, রাইট দ্য ফাংশন বিটুইন কর্টিক্যাল নেফ্রন এন্ড জাক্সটামেডুলারি নেফ্রন। লাস্ট কোশ্চেন করা আছে ক্লাসের জন্য, explain the urine formation methods. Explain the urine formation methods. দেখো, তাহলে আজকে আমরা ভেরি ইন্টারেস্টিং একটা টপিক সম্বন্ধে ডিসকাস করলাম। এই কোশ্চেনের হোমওয়ার্ক গুলো কিন্তু তোমরা এই উইকের মধ্যে, মানে নেক্সট ক্লাসের মধ্যে কমপ্লিট করার কথা ভাবো এবং চেষ্টা করো, এবং তোমরা চেষ্টা করলে সেটা পারবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, তাহলে ভালো থেকো আর সাবধানে থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।